26শে নভেম্বর 2025 সকালবেলা আফগানিস্তান টাইমস একটা টুইট করে, যেখানে বলা হয় ইমরান খান আডিয়ালা জেলের ভেতরে রহস্যজনকভাবে মারা গেছেন। আর এই একটা লাইনেই গোটা দক্ষিণ এশিয়া জুড়ে একটা রাজনৈতিক ঝড় তুলে দেয়। আর গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল সব জায়গায় একটাই প্রশ্ন ওঠে, ইমরান খান কি সত্যিই খুন হয়েছেন নাকি সবটাই ফেক নিউজ? পাকিস্তানের আডিয়ালা জেল, মানে যেখানে ইমরান খানকে বন্দি করে রাখা হয়েছে, সেই জেল কর্তৃপক্ষ দাবি করছে এই খবরটা সম্পূর্ণ ভুয়ো এবং ইমরান খান একেবারে সুস্থ আছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন হাইকোর্টের অর্ডার নিয়ে ইমরান খানের 3 জন বোন তার সাথে দেখা করতে যান, তখন তাদের উপর লাঠিচার্জ করা হয়, এমনকি রীতিমতো তাদের চুল ধরে মারধরও করা হয়। আর গতকাল ইমরান খানের ছেলে এটাও দাবি করছে যে সরকার এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ দিতে পারেনি যে তার বাবা জীবিত আছে। कासिम खान का बहुत बड़ा बयान सामने आया है। इमरान खान के बेटे कोर्ट के आदेश पर भी हमें अपने पिता से मिलने नहीं दिया गया। তো প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই ইমরান খানকে গোপনে সরিয়ে ফেলা হয়েছে? আর এই পুরো ঘটনার নেপথ্যে যাকে নিয়ে সব থেকে বেশি সন্দেহ, তিনি হলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ইমরান খানের নিজের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ দাবি করছে এই আসিম মুনিরই ইমরান খানকে হত্যা করেছে বা তার হত্যার পরিকল্পনা করেছে। তবে জানলে আশ্চর্য হবেন, আজকের দিনে যে আসিম মুনির ইমরান খান এবং তার দলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করছেন, তাকে কিন্তু একটা সময় আইএসআই এর চিফ বানিয়েছিলেন এই ইমরান খানই। তো প্রশ্ন হচ্ছে, এই দুজনের মধ্যে ঠিক কি এমন হয়েছিল যে তারা বন্ধু থেকে আজকের দিনে চরম শত্রু হয়ে গেল? আর এর পেছনে আমেরিকারই বা কি ষড়যন্ত্র রয়েছে? আর আগামীকাল যদি ইমরান খানকে সত্যি হত্যা করা হয়, তাহলে তার কি কোনো প্রভাব ভারতের উপরেও পড়বে? আর কেনই বা সবাই বলছেন যে ইমরান খানই পাকিস্তানের ডেমোক্রেসির শেষ খুঁটি? তবে রয়েছে মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে, সাথে দেখব যে অতীতে ঠিক কিভাবে পাকিস্তান আর্মি পাকিস্তানের ক্ষমতা দখল করেছিল, আর আজ ঠিক কি কি অভিযোগে ইমরান খানকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানার রয়েছে। আর অবশ্যই ভিডিওটা শুরুর আগে একটা করে লাইক করে দিন। 18ই আগস্ট 2018 ইমরান খান ভোটে জয়ী হয়ে পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। এবার পাকিস্তানের সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর। সেই অনুযায়ী 1971 থেকে 2018 এই 71 বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সংখ্যা হওয়া উচিত 14 থেকে 15 জন। কিন্তু সেখানে এই 71 বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বদল হয়েছে প্রায় 22 জন। পাকিস্তানের ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো প্রধানমন্ত্রী নেই যিনি টানা তার 5 বছর কার্যকাল পূর্ণ করেছেন। আর এর কারণ হলো পাকিস্তানের মিলিটারি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, যখনই পাকিস্তানের গণতান্ত্রিক সরকার মিলিটারির বিপক্ষে গেছে বা কোনো স্ট্রং অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে, সাথে সাথে পাকিস্তান আর্মি সেই সরকার ফেলে দিয়েছে এবং নিজেরা সম্পূর্ণ ক্ষমতা দখল করেছে। আর এমনই একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো, যাকে পাকিস্তান আর্মির জেনারেল জিয়াউল হক প্রথমে ক্ষমতা থেকে সরিয়ে দেন, আর পরে বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়। আর জানলে অবাক হবেন, পরবর্তীকালে পাকিস্তানের সুপ্রিম কোর্টও স্বীকার করেছিল যে জুলফিকার আলী ভুট্টোর বিচার সঠিকভাবে হয়নি। এমনকি পরবর্তীকালে জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টোকেও ভোটে জেতার পরেও ক্ষমতা আসতে দেয়নি এই পাকিস্তান আর্মি। আর এটা যে শুধুমাত্র ভুট্টো পরিবারের সাথেই হয়েছে তা কিন্তু নয়। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন সেবারও পাকিস্তান আর্মি জেনারেল পারভেজ মুশারফ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন, এমনকি তাকে বাধ্য করেছিলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে আমি আজকের দিনে কেন এই পুরনো ইতিহাসের কথা বলছি। তার কারণ হচ্ছে, পাকিস্তানের ইতিহাসের সেই অন্ধকার পথে এবার ইমরান খানও হাঁটছেন। এবার ইমরান খানকে কেন আজকের দিনে পাকিস্তান আর্মি তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে চাইছে, সেই ব্যাপারে জানার আগে চলুন জেনে নেই ইমরান খান কিভাবে ক্ষমতায় এসেছিলেন। যে ইমরান খান আজকের দিনে পাকিস্তান আর্মির বিরুদ্ধে কথা বলছেন, তাকে কিন্তু ক্ষমতায় এনেছিল এই পাকিস্তান আর্মি। ইমরান খানের আগে সবথেকে পপুলার লিডার ছিলেন নওয়াজ শরীফ, কিন্তু তার সাথে পাকিস্তান আর্মির সম্পর্ক খারাপ হয়ে যায়। আর তৎকালীন পাকিস্তানি আর্মি জেনারেল বাজওয়া সে সময় ইমরান খানকে জনগণের সামনে একজন মাসিহার মতো প্রেজেন্ট করেছিলেন। তার একটা দুর্নীতিমুক্ত ক্লিন ইমেজ তৈরি করা হয়েছিল এবং বিরোধী দলগুলোর উপর মামলা ও চাপ এবং অ্যারেস্ট করে তাদেরকে দুর্বল করে দেওয়া হয়। ভোটের আগে সে সময় অনেক নেতা মন্ত্রী, মানে যারা অন্য দলের ছিল, তাদেরকে ইমরান খানের দলে যোগ করা হয়। আর এভাবে সে সময় পাকিস্তানের সব থেকে বড় পার্টি হয়ে ওঠে ইমরান খানের পিটিআই।
এরপর 2018 সালে একটা জোট সরকার গঠন করে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। আর ঠিক এই সময় তিনি আসিম মুনিরকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করেন। কিন্তু এই আসিম মুনির যখন কিছুদিন পর ইমরান খানের বিরুদ্ধে বেশ কয়েকটা দুর্নীতির ঘটনা তুলে ধরেন, তখনই ইমরান খান তাকে তার পদ থেকে সরিয়ে দেন। আর এর ফলেই ইমরান খান এবং আসিম মুনিরের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। এমনকি ইমরান খান সে সময় জেনারেল বাজওয়া, যে কিনা তাকে ক্ষমতায় এনেছিল, তার বিরুদ্ধেও বেশ কিছু আরোপ এনেছিল এবং ইমরান খান তখন পাকিস্তান আর্মিকেই ডিরেক্ট টার্গেট করতে শুরু করে। এমনকি তিনি পাকিস্তানের খারাপ অবস্থার জন্য আর্মি এবং আমেরিকাকে প্রকাশ্যে দায়ী করতে থাকেন এবং তিনি এটাও বলেন যে আমেরিকা এবং আসিম মুনির ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে চাইছে। আর তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইমরান খানের সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। ইমরান খান আমেরিকার বিপক্ষে গিয়ে রাশিয়া এবং চীনের সাথেও সম্পর্ক স্ট্রং করে। আর সারপ্রাইজিংলি এর কিছুদিন পরেই পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন নিয়ে আসা হয়। আপনাদেরকে আগেই বলেছে যে ইমরান খান এ সময় জোটের সরকার গঠন করেছিল, আর এই জোট সরকার এবার ইমরান খানের উপর থেকে সাপোর্ট তুলে নেয় আর তিনি তার প্রধানমন্ত্রী পদ হারিয়ে ফেলেন। আর এরপরে ইমরান খান এবং তার ওয়াইফের উপরে একের পর এক দুর্নীতির আরোপ চাপানো হয়। তো চলুন দেখে নেওয়া যাক যে ইমরান খানের উপর আজকের দিনে ঠিক কি কি অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে প্রথমে রয়েছে তোষাখানা দুর্নীতি মামলা। এখানে বলা হচ্ছে ইমরান খান যখন বিদেশে ভ্রমণ করতে গেছেন, তখন তাকে সেই দেশগুলো থেকে যে সমস্ত উপহার দেওয়া হতো সেগুলো তিনি রাজকোষে রাখার বদলে নিজেই সেগুলোকে বিক্রি করে তার অর্থ নিজের কাছেই রেখে দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে সাইফার মামলা। ইমরান খান তার একটি সমাবেশে একটা গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে দিয়েছিলেন, এটা বলার জন্য যে আমেরিকা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু পরবর্তীকালে তার বিরুদ্ধে দেশের সিক্রেট ফাঁস করে দেওয়ার অভিযোগ আনা হয়। আর এই মামলাতেও ইমরান খানের 10 বছরের সাজা হয়েছে। এছাড়া তাকে যখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি নানাভাবে তার সাপোর্টারদের বিক্ষোভ এবং আন্দোলন করতে বলছিলেন। আর সেই বিক্ষোভ এবং আন্দোলন একটা সময় গিয়ে ভায়োলেন্সের রূপ নেয়। আর এর জন্য ইমরান খানকে দায়ী করা হয় এবং তার বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের বেশ কিছু ধারা চাপানো হয়। ইমরান খানের বিরুদ্ধে আর একটা সবথেকে বড় মামলা হচ্ছে আল কাদি ট্রাস্ট ফ্রড। এখানে বলা হচ্ছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি পাকিস্তানকে $190 মিলিয়ন ফেরত দিয়েছিল, কিন্তু সেই টাকা ইমরান খান পাকিস্তানের রাজকোষে জমা না করে অন্যভাবে সেই টাকা ঘুরিয়ে একটা ট্রাস্টে জমা দিয়েছিল। আর সেই ট্রাস্টের মাধ্যমে ওই টাকা পৌঁছে যায় ইমরান খান এবং তার ওয়াইফ বুশরা বিবির ঘনিষ্ঠদের কাছে এবং পরবর্তীকালে তারা সেই টাকা দিয়ে বেশ কিছু জমি কিনেছিল। আর এগুলো ছাড়াও ইমরান খানের উপরে আরো বেশ কিছু মামলা চাপানো হয়। এক কথা বলতে পারেন আইনের ফাঁদে ইমরান খানকে এমনভাবে জড়িয়ে দেওয়া হয়েছে যাতে সে আগামী 20 বছরেও জেল থেকে বেরোতে না পারে। দেখুন, এই পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ছিল, কারণ এর আগেও পাকিস্তানের বহু প্রধানমন্ত্রী জেলে গিয়েছেন এবং জেল থেকে পরবর্তীকালে তারা ছাড়াও পেয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় ইমরান খানকে যেদিন অ্যারেস্ট করা হয়েছিল 9 মে 2023, সেদিন তার সাপোর্টাররা রাস্তাঘাটে রীতিমতো দাঙ্গা শুরু করে দেয়। আর ইমরান খান যেহেতু আগে থেকেই বলে আসছিলেন যে আর্মি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, তাই এই দাঙ্গার মেইন টার্গেট ছিল আর্মি ক্যান্টনমেন্ট। এই সময় গোটা ইসলামাবাদ জুড়ে একটা সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন তৈরি হয়ে যায়। আর এই বিষয়ে আপনারা ডিটেলসে পড়তেও পারেন, উইকিপিডিয়া একটা ডেডিকেটেড পেজ রয়েছে এই 9th মের রায়টস নিয়ে। এই সময় আবার পাকিস্তানের আর্মি জেনারেল পদে ছিলেন আসিম মুনির, আর তার নির্দেশে এই আন্দোলনের উপর একটা ব্রুটাল ক্র্যাকডাউন চলে। এ সময় প্রায় 14 থেকে 15 হাজার জনকে অ্যারেস্ট করা হয়, অনেকের নামে দেশদ্রোহিতার মামলাও করা হয়। কিন্তু এই 9 মের ঘটনায় পাকিস্তান আর্মি একটা জিনিস বুঝে গিয়েছিল যে পাকিস্তানে ইমরান খানের হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার্স রয়েছে, আর তাদের বেশি ঘাটানো মানে তার প্রভাব আর্মির উপরেই আসবে। তাই এরপর থেকে ইমরান খানের পাবলিক অ্যাপিয়ারেন্স টোটালি বন্ধ করে দেওয়া হয়। তাকে মিডিয়ার সামনে আসতে দেওয়া হয় না, যাতে সে তার সাপোর্টারদের ইনফ্লুয়েন্স করতে না পারে। এমনকি বাড়ির লোক ছাড়া তার সাথে কারো দেখা করার সুযোগও ছিল না। আর এই পুরো সময়টা জুড়ে ইমরান খানকে বন্দি করে রাখা হয় পাকিস্তানের সবথেকে কুখ্যাত আডিয়ালা জেলে। এবার এই যে রিসেন্টলি ইমরান খানের মৃত্যুর কথা উঠছে, তো তখন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ জানান ইমরান খান জেলের ভেতরে একেবারে সুস্থ আছেন আর তাকে একেবারে 5 স্টার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো এবার এই 5 স্টার জেলের ব্যাপারে আপনাদেরকে একটু জানাই। তো এই আদিয়ালা জেল পাকিস্তানের সবথেকে ক্রাউডেড জেলগুলোর মধ্যে একটা। যে জেলে মাত্র 1900 জন বন্দী থাকতে পারে, সেখানে প্রায় 6000 জনকে ঠাসাঠাসি অবস্থায় রাখা হয়। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এই জেলটার ভেতরে অত্যধিক ভিড় রয়েছে। এই সেলগুলোয় আলো বাতাস ঠিকঠাক করে চলাচল করতে পারে না, জল খাবার এই সব কিছুই নিম্নমানের।
রোগ ব্যাধি সবকিছু মিলিয়ে এর পরিস্থিতি অত্যন্ত খারাপ। আপনি বলতে পারেন ভারতের তিহার জেল যেমন ভীষণই কুখ্যাত, তেমনি আদিয়ালা জেলও পাকিস্তানের সবথেকে কুখ্যাত জেল। তো এই 5 স্টার হোটেলেই ইমরান খান গত প্রায় 825 দিন ধরে বন্দী রয়েছেন। আর গত মার্চ মাস থেকে তার পরিবারের কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনও শোনা যাচ্ছে যে জেলের ভেতরে তার বেসিক রাইটস, যেমন নিউজ পেপার পড়তে দেওয়া, টিভি দেখা, ইলেকট্রিসিটি সার্ভিস, এগুলো কোনোটাই পাচ্ছেন না ইমরান খান। এমনকি তাকে হয়তো কোনো সলিটারি কনফাইনমেন্টেও রাখা হয়েছে, যেখানে তিনি বাকি কয়েদিদের সাথেও কথা বলার সুযোগ পাচ্ছেন না। আর তাকে এতটাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে যে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ইমরান খানের বোনেরা তার সাথে দেখা করতে পারছে না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইমরান খানের মৃত্যুর কথা যেটা ছড়িয়েছে সেটা কি তাহলে ভুয়ো? দেখুন, এর সঠিক উত্তর আমার কাছেও নেই, কারণ পাকিস্তান সরকার বলছে তো যে ইমরান খান বেঁচে আছে, কিন্তু তার কোনো প্রমাণ তারা এখনো পর্যন্ত দিতে পারেনি। তবে একটা জিনিস অনেক এক্সপার্টরা মনে করছেন যে এটা হয়তো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা মিস ইনফরমেশন ওয়ারের পার্ট, মানে অনেকটা ওই টিট ফর ট্যাটের মতো। তো চলুন বিষয়টা একটু বুঝিয়ে বলছি। এই মুহূর্তে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর আপনারা বলতে পারেন এই দুই দেশের মধ্যে এখন প্রায় ওই সাপে নেউলে সম্পর্ক। আর এই সময় দুটো দেশই চাইছে অন্য দেশের ব্যাপারে ভুয়ো খবর ছড়াতে। তো রিসেন্টলি পাকিস্তানের নিউজ মিডিয়ায় একটা ফেক নিউজ ছড়ানো হয় যে আফগান তালিবানের হেড মুল্লা হাইবাতুল্লাহকে হত্যা করা হয়েছে। আর এই ফেক নিউজের বদলা নিতেই আফগানিস্তান টাইমস একেবারে ওই ঝোপ বুঝে কোপ মেরেছে এবং তারা এমন একটা নিউজ সার্কুলেট করেছে যাতে পাকিস্তানে অশান্তি বাড়ে। কারণ যখন থেকে ইমরান খানের মৃত্যুর কথা সামনে এসেছে, আদিয়ালা জেলের বাইরে ইমরান খানের সাপোর্টাররা বিক্ষোভ শুরু করে দিয়েছে। ইভেন আপনাদেরকে বলে দেই, আজকের দিনে ইমরান খানের যে পরিমাণ পপুলারিটি রয়েছে, তিনি যদি আজকের দিনে আবারও ভোটে দাঁড়ান, তিনি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবেন। আর ইমরান খানের এই পপুলারিটিকেই ভয় পাচ্ছে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি এই মুহূর্তে একটা পাপেট গভর্নমেন্ট তৈরি করেছে, যাকে লিড করছে শাহবাজ শরীফ। আর এই সরকার আজকের দিনে এতটাই দুর্বল যে কোনো বাধা ছাড়াই পাকিস্তানের সংবিধানে রিসেন্টলি একটা সংশোধন করা হয়। এই 27তম সংশোধনে আসিম মুনিরের হাতে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আসিম মুনির পাকিস্তানের সমস্ত সেনার হেড, এমনকি তার ক্ষমতা পাকিস্তানের পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টের থেকেও বেশি হয়ে গেছে এবং তিনি আজীবন তার পদে থাকতে পারবেন। আর বলে দেই, এই সংবিধান যখন সংশোধন হচ্ছিল তখন পাকিস্তানের একটাও বিরোধী দল এর বিরুদ্ধে আওয়াজ তোলেনি। তো এই মুহূর্তে যখন পাকিস্তানের গোটা সিস্টেম আসিম মুনিরের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়েছে, সেখানে ইমরান খান তো আর্মির কাছে মাথা ব্যথার কারণ হবেই। আর তাকে পদ থেকে সরিয়ে দিতে পারলে সেটা আসিম মুনিরের জন্যই লাভজনক হবে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি ভারতের জন্য চিন্তার বিষয়? দেখুন, আজকের দিনে যেভাবে পাকিস্তানের সংবিধানে বদল আনা হয়েছে, এই ঘটনা কিন্তু আগে কখনো হয়নি। মানে এর আগে যে সমস্ত মিলিটারি জেনারেলরা ক্ষমতা এসেছিলেন, তারা মূলত কু করে ক্ষমতা এসেছিলেন। ফলে এই যে সাংবিধানিকভাবে আসিম মুনিরের হাতে হঠাৎ করে এতটা ক্ষমতা চলে এসেছে, এটা কিন্তু ভারতের জন্য সত্যি একটা চিন্তার কারণ। আর এই মুহূর্তে যদি ইমরান খানকে হত্যা করা হয় এবং তার সাপোর্টাররা যদি পাকিস্তান একটা গৃহযুদ্ধ টাইপ সিচুয়েশন তৈরি করে, তখন পাকিস্তান আর্মি চাইবে যে কোনো উপায়ে জনগণের নজর এই পুরো পরিস্থিতির উপর থেকে ঘুরিয়ে দিতে। আর এই জন্য তারা চাইবে ভারতের সাথে একটা স্মল স্কেলের যুদ্ধ, যা শুরুটা হবে কোনো না কোনো টেররিস্ট অ্যাটাক দিয়ে, যেটা অলরেডি পেহেলগাম বা দিল্লি বম ব্লাস্টের মতো ঘটনা থেকে কিছুটা হলেও সামনে আসছে। আর বাকিটা তো এবার সময় বলবে। তো আপনার কি মনে হয়, ইমরান খানকে কি সত্যি হত্যা করে ফেলা হয়েছে, নাকি তিনি এখনো বেঁচে রয়েছেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।